আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেসের পক্ষ থেকে। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, ফাউন্ডার। আমাদের চলমান গতানুগতিকভাবে আমরা যেই ধারাবাহিক প্রোগ্রামগুলো করছি, এটার অংশ হিসেবে আজকে আপনাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের বীমা শিল্পের যে কয়েকজন ব্যক্তি খুব ভালো পারফর্ম করছে। ব্রাঞ্চ ম্যানেজার হিসাবের মধ্যে সোনালী লাইফের অন্যতম ব্রাঞ্চ ম্যানেজার জুয়েল মিয়া। আজকে আমরা আমাদের এই বিশেষ অতিথি থেকে আমরা খুব চমৎকার কিছু বিষয় শুনবো। সেটার মধ্যে হচ্ছে, আমি শুরুতেই বলে নিচ্ছি যে আমাদের বীমা শিল্পের বর্তমানে আমরা মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে অনেকেই জানি যে বাংলাদেশে প্রায় 12 লক্ষের মতো মানুষ টাকা পাচ্ছে না, এবং কোন কোম্পানি থেকে কত টাকা পাচ্ছে না এটাও আমরা জানি। যে ক্ষেত্রে বাংলাদেশের বেশ কিছু কোম্পানি তাদের লাইফ ফান্ড, তাদের বিভিন্ন বিষয়ে গ্রাহক প্রচুর পরিমাণে হয়রানির শিকার। তো আমরা যদি এটাকে একটু ইনসাইড থেকে দেখি, এই যে আমাদের একটা ব্যাড কালচার বিগত 30-40 বছর থেকে প্র্যাকটিস হয়ে এসেছে অনেক কোম্পানির দ্বারা, এবং আমাদের সরকার নিজেও স্বীকার করে যে সরকারের অদূরদর্শিতা, অব্যবস্থাপনা এটাও এখানে দায়ী। এখন তো আলহামদুলিল্লাহ ওই বিষয়টা অনেক ক্ষেত্রেই কেটে এসেছে। তো আমরা আলোচ্য মূল বিষয়টা হচ্ছে এই যে আমাদের ক্লেইম না দেওয়া, ফুল ম্যাচুরিটি সহ গ্রাহক টাকা না পাওয়া, এরপরে এখানে অদক্ষতা, অযোগ্যতা, মনিটরিংয়ের অভাব, এই সব কিছু মিলে না একটা খারাপ কালচার তৈরি হয়ে গেছে। এখন যদি সরকারি উদ্যোগ নেয়, এই যে বীমা শিল্প থেকে 12 লক্ষ মানুষ 4,403 কোটি টাকা পাবে, এই টাকাটা যদি গভর্নমেন্ট এক সপ্তাহের মধ্যে দিয়ে দেয় বা এক মাসের মধ্যে দিয়ে দেয় দায়িত্ব নিয়ে, তাহলে কি সাথে সাথে ফিল্ড পজিটিভ হয়ে যাবে? না, আমাদের মনে হচ্ছে এটা হবে না। আমাদের এটা অবশ্যই মানুষ তার প্রাপ্য টাকাটা দ্রুততার সাথে পাক, এটার জন্য আমরা সরকারের কাছে আবেদন করি। যেই কোম্পানিগুলো মানুষকে ভোগাচ্ছে এদের ব্যাপারে দ্রুততার সাথে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বারবার বলে আসছি। কিন্তু আমাদের এটার ভিতর একটা চমৎকার কালচারাল ডেভেলপমেন্ট লাগবে। আমরা যদি একটা ভালো কালচারকে প্র্যাকটিস করতে পারি, তাহলে পরে আমাদের গভর্নমেন্টের যেটা চাওয়া, সাধারণ মানুষের যেটা অধিকার, স্বাস্থ্য ঝুঁকি এবং পারিবারিক আর্থিক নিরাপত্তা পাওয়া, এটা প্রত্যেকটা নাগরিকের নাগরিক অধিকার। নাগরিক তার অধিকার ফিরে পাবে। সরকার প্রচুর পরিমাণে এখান থেকে ইনভেস্ট করার মতো টাকা পাবে। প্রচুর পরিমাণে দেশে বেকার আছে, এই বেকারদের কর্মসংস্থান তৈরি হবে। তো এই পজিটিভ কালচারটা তৈরি করার জন্য আমরা প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস খুব স্বল্প পরিসরে, আমাদের স্বল্প অনেক লিমিটেশনের মধ্য দিয়েও আমরা দীর্ঘদিন থেকে চেষ্টা করে যাচ্ছি যে কিভাবে আমরা একটা ভালো কালচার তৈরি করতে পারি, এবং এই শিল্পে যারা ভালো করছে, যারা ভালো বিজনেসের প্র্যাকটিস করছে, ওনাদের এক্সপেরিয়েন্স, ওনাদের অভিজ্ঞতাগুলোকে আমরা তুলে আনার জন্য চেষ্টা করে যাচ্ছি। সামনের দিনে আমরা এটা আরও ব্যাপকভাবে করার পরিকল্পনা আছে। ওই পরিকল্পনার অংশ হিসেবেই আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত সম্মানিত ব্রাঞ্চ ম্যানেজার জুয়েল মিয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন জুয়েল ভাই? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, স্বাগত জানাচ্ছি প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেসের স্টুডিওতে। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। প্রথমেই আমরা আপনার থেকে একটু জানতে চাচ্ছি, আপনি বীমা শিল্পে যুক্ত হয়েছেন সোনালী লাইফে কতদিন, এবং এর আগে কি করতেন, এবং কোন প্রেক্ষাপটের কারণে এই শিল্পের সাথে যুক্ত হয়েছেন? জি জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদ জুয়েল মিয়া, ব্রাঞ্চ ম্যানেজার সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। সোনালী লাইফে সম্পৃক্ত হওয়ার আগে, অর্থাৎ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে আসার আগে, পড়াশোনা শেষে আমি প্রথম একটা প্রাইভেট জবে ছিলাম। পরবর্তীতে সোনালী লাইফের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার বর্তমানে আমার যিনি মেন্টর, আমি ওনাকে আমার পিতৃতুল্য অভিভাবক বলে থাকি, জনাব আব্দুল কুদ্দুস মজুমদার। উনি আমার পূর্ব পরিচিত, অনেক বিজ্ঞ মানুষ, অনেক সম্মানিত মানুষ। উনি হঠাৎ করে একদিন আমাকে ইন্স্যুরেন্সের নাম না বলি আমাকে জাস্ট একটু বলছেন যে আপনার জন্য চমৎকার একটা সুযোগ আছে। তো সুযোগ কেনা চায়, যেহেতু আমি প্রাইভেট জব
করছি, আর একটু ভালো থাকার চেষ্টায় আছি। বিভিন্ন জায়গায় চাকরির জন্য আবেদন করছি। হুম। ওই মুহূর্তে উনি যখন আমাকে সুযোগের কথাটা উপস্থাপন করলেন, আমার কাছে বেশ ভালো লাগলো। এবং উনি এমনভাবে আমাকে ইনভাইটটা করলেন, বললেন যে আগামীকাল কি আপনাকে আসতে হবে। এবং ওই বারটা ছিল শুক্রবার। তো শুক্রবারে আমি বৃহস্পতিবারের রাতে আমি হবিগঞ্জ থেকে ঢাকায় চলে আসি। ঢাকায় এসে শুক্রবারে জুমার নামাজের পরে ওনার সাথে সাক্ষাৎ হয় এবং আমাদের প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আমি প্রথম ওই দিন আসি এবং একসাথে আমরা লাঞ্চ করার পরে আমাদের সম্মানিত এজিএম, সুপারস্টার এজিএম ওবায়দুর রহমান মন্ডল স্যারের সাথে আমাকে উনি দেখা করেন। পরবর্তীতে আমি বুঝতে পারি যে আমার সাথে ইন্স্যুরেন্স নিয়ে কথা হবে এবং আমাদের ওবায়দুর রহমান মন্ডল স্যার সোনালী লাইফের সম্মানিত এজিএম খুব চমৎকারভাবে আমার সাথে 40 থেকে 45 মিনিটের একটা প্রেজেন্টেশন দেন সোনালী লাইফ নিয়ে। উনি আলোচনা করছিলেন এবং আমার কাছে মনে হচ্ছিল যে এটা আমার জন্য বেশ ভালোই হবে এবং আমি যদি আমার ওই জবের পাশাপাশিও সোনালী লাইফকে কেরিয়ার হিসেবে নিই তাহলে হয়তো আমি ভালো করতে পারবো পার্ট টাইম হিসেবে। ওনার আলোচনার একেবারে শেষ পর্যায়ে আমার কাছে মনে হলো যে যে সুযোগের কথা আমাকে আব্দুল কুদ্দুস মজুমদার স্যার বলছিলেন, উনি হয়তো আমাকে ওইভাবে ক্লিয়ার করতে পারেন নাই। ওবায়দুর রহমান মন্ডল স্যারের আলোচনায় বুঝলাম যে সুযোগটা বুঝে আমি ঢাকা পর্যন্ত আসছি হবিগঞ্জ থেকে, তার চেয়ে অনেক বেশি সুযোগ আমার জন্য ওয়েট করছে। তো আমি খুব বেশি এক্সাইটেড। আমি তখনই বললাম যে আমাকে কি করতে হবে। আমাকে একটা প্রপোজাল ফর্ম দেওয়া হলো, আমাদের যে এজেন্ট ফাইল দেওয়া হলো। এই দুইটা ফর্ম আমি ফিল আপ করে মানে আমার প্রিমিয়ামের যে টাকাটা সেটা আমি আমাদের আব্দুল কুদ্দুস মজুমদার স্যারকে আমি ওনার বিকাশে পাঠিয়ে দিলাম। ওই দিন থেকে আমার যাত্রা শুরু। যে ওই দিন থেকে আজকের দিন পর্যন্ত আমার কাজের বয়স হচ্ছে 5 বছর। যদিও 5 বছর আমি কাজটা করতে পারি নাই। প্রথম 3 মাস আমি আমার ওই জবটা ছাড়ার ডিসিশন নেওয়া, তারপর করব কি না করব না এই ডিসিশন নিতে একটু সময় লেগেছে। পরবর্তীতে আমি কাজটা শুরু করা থেকে আজকের দিন পর্যন্ত হচ্ছে আমার কাজের বয়স 4 বছর 9 মাস। এবং আমি যেদিন সোনালী সম্পর্কে জানি, ইন্স্যুরেন্স সম্পর্কে জানি, তার 3 মাস পর থেকে আমি ফুল টাইমার হিসেবে কাজটা শুরু করি। আমার কাছে মনে হচ্ছিল যে আমি আরেকটা কাজের পাশাপাশি বা আরেকটা জবের পাশাপাশি যদি করি তাহলে হয়তো আমার সময় নষ্ট হবে। আমি যে আকাঙ্ক্ষা নিয়ে আসছি বা যে মানে ইন্স্যুরেন্স কেরিয়ার বুঝে যেটা নিয়ে আসছি, যদি আমি অন্য কাজের পাশাপাশি করি তাহলে সময় নষ্ট হবে এবং আমার ওই লক্ষ্যে পৌঁছাতে হয়তো আমার একটু লেট হয়ে যাবে। যে কারণে আমি ফুল টাইমার হিসেবে 3 মাস পর থেকে শুরু করি। ওই 3 মাসে আমার আবার অনেক কিছু জানার বোঝার ছিল। যখন আমি যে বললাম প্রথম দিন খুব বেশি এক্সাইটেড ছিলাম, ওই দিন আমি জানার পরে যখন আমি আবার হবিগঞ্জ ফেরত চলে গেলাম, ঠিক তখন আমার কিছু বন্ধু বান্ধবের সাথে শেয়ার করলাম এই বিষয়টা নিয়ে। তো যেটা হয় ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে, মানুষের যে বিরূপ ধারণা থাকে ইন্স্যুরেন্স নিয়ে, বিমা নিয়ে, আমার বন্ধু বান্ধবের সাথে যখন আমি শেয়ার করলাম বিষয়টা, তারা এমনভাবে আমাকে রিয়েক্ট করলো, আমার কাছে মনে হলো যে দুনিয়ার সবচেয়ে বাজে কাজটা মনে হয় আমি ঢাকা থেকে করে তারপর হবিগঞ্জ গেলাম। এবং যে কাজের কথা বলছি, ইন্স্যুরেন্সটা যে আমাদের অনেক বেশি দরকারি, অনেক বেশি প্রয়োজন, আমার উপস্থাপনাটা এমনই ছিল, কিন্তু তাদের কাছে মনে হয়েছে যে এগুলো আসলে কোনো সুস্থ মানুষ করতে পারে না। তো তখন থেকে আমার কাছে মনে হলো যে তাহলে আমার আরেকটু জানা দরকার। ওই প্রথম 3টে মাস সময় আমার নষ্ট হয় আরেকটু জানতে গিয়ে। তারপরে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি যারা আমাকে এই পর্যন্ত আসার পিছনে অনেক বেশি গাইড করেছেন এবং শ্রম দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমি আমার সোনালী লাইফের অর্থাৎ ইন্স্যুরেন্স ক্যারিয়ার নিয়ে অনেক বেশি হ্যাপি। একটা বিষয় হচ্ছে কি, আপনার এই 5 বছরের যে জার্নিটা আপনি বললেন, তো নর্মালি বিষয়টা হয় মানুষজন এমনিতে তো এখানে আসতে চায় না, যেহেতু বললেন যে আপনারও কিছু প্রতিবন্ধকতা ছিল। যখন ডিসিশন নিছেন এলাকায় যাওয়ার পরে বন্ধু বান্ধব কিছু নেগেটিভ রিয়াক্ট করেছে, তো ওই রকম একটা জায়গা থেকে একদম ফুল টাইম হয়ে যাওয়া, প্রফেশনাল হয়ে যাওয়া, এটা আমরা নর্মালি যতটুকু দেখি মানুষ অনেকেই করে, প্রফেশন চেঞ্জ করে বা নতুন করে ক্যারিয়ার গঠনের জন্য অনেক ডিসিশন নেয়। তো এখানকার কি এমন বিউটি বা এই ইন্ডাস্ট্রির কি এমন সৌন্দর্য যেটা আপনাকে
এত স্ট্রং ডিসিশন নিতে অনুপ্রাণিত করেছে, এই বিষয়টা যদি একটু বলতেন। জি, আপনাকে আবারও ধন্যবাদ। বিশেষ করে আমার যখন আমার বন্ধু বান্ধবের রিয়েক্ট দেখে আমার কাছে যখন অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছিল, যে নেগেটিভ প্রশ্নগুলো তাদের মধ্য থেকে আসছিল, আমি পরবর্তীতে আমার সিনিয়রের সাথে বসার সৌভাগ্য হয়েছিল এবং উনি আমাকে আমার প্রত্যেকটা প্রশ্নের আনসার দিলেন এবং মূলত আমরা কাজটা কি করতেছি এটা বোঝার চেষ্টা করলাম, যে আমার বন্ধু বা আমার যে কাছের মানুষজন তারা যে কারণে আমাকে রিয়েক্ট করছে, আমরা যে আসলে ওই কাজটা আমরা করছি না, আমরা কাজ করছি স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিশ্চয়তা দিচ্ছি এবং পারিবারিক আর্থিক নিরাপত্তা দিচ্ছি। আমার কাছে That's তখন good. মনে হলো যে মানুষ হিসেবে বাংলাদেশের বা আমাদের সমাজের কোন মানুষটার স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিশ্চয়তা দরকার নেই, কোন মানুষটার পারিবারিক আর্থিক নিরাপত্তার প্রয়োজন নেই। তো এই বিষয়গুলো আমি যখন দেখলাম যে আমাদের প্রত্যেকটা মানুষের এই দুইটা বিষয় অনেক বেশি জরুরি, তখন আমার কাছে মনে হলো যে আমার বন্ধুরা হয়তো এই বিষয়টা বুঝতে পারে নাই, বা আমার কাছের মানুষজন হয়তো হয়তো আমি বুঝাতে পারি নাই, অথবা তাদের বুঝতে সমস্যা আছে, হয়তো আমাকে তারা দূরে রাখছে। তারাও তো চায় না যে আমি একটা খারাপ জায়গায় যাই, আমার বন্ধুরা তো আমারও ভালো চায়। তো এই দিক দিয়ে হয়তো তারা আমাকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের মন্তব্য করে ঠেকানোর চেষ্টা করছে, কিন্তু প্রকৃত অর্থে ইন্স্যুরেন্স বা বীমা আমাদেরকে দিচ্ছে কি, এই বিষয়টা আমার জানার পর আমার কাছে মনে হলো যে এটা তো অনেক মহৎ কাজ। তো এই কাজটা করার পাশাপাশি যদি আমার চমৎকার একটা ক্যারিয়ার বিল্ড হয়, এবং আমি দেখলাম আরেকটা বিষয় এখানে, যে শুধুমাত্র আমি ভালো করব বিষয়টা তা না। জি। আমার তখনকার সময় আমার প্রাইভেট জবের বয়স ছিল মাত্র 13 মাস। ওই 13 মাসে আমার তখনকার সময় আমার যে সম্মানে ছিল, আমার যে মাস শেষে যে অনারিয়াম ছিল, ওইটা দিয়ে আমি কোনো রকম চলতে পারতাম। জি। তো আমি এই পুরো বিজনেস প্ল্যানটা দেখার পরে, সোনালী লাইফের বিজনেস প্ল্যানটা দেখার পরে আমার কাছে মনে হচ্ছে যে আমি প্রতিনিয়ত নিজেকে ছাড়াই যাওয়ার সুযোগ আছে, এবং আমি যত বেশি সেবা প্রদান করতে পারবো মানুষকে, তত বেশি আমি লাভবান হব। এবং ওই সেবা আমি শুধু একাই সেবা দিব না, আমার মতো অসংখ্য মানুষকে এই সেবার কাজে নিয়োজিত করতে পারবো, সাথে আমারও অনেক বেশি ইনকাম হবে এবং তারাও কি করতে পারবে, তাদেরও চমৎকার একটা ক্যারিয়ার গঠন করতে পারবে। অর্থাৎ আমি চিন্তা করছি যে শুধুমাত্র আমি নিজে ক্যারিয়ার গঠন করবো বিষয়টা তা না, অন্যান্যদের ক্যারিয়ার গঠনে আমিও অগ্রণী ভূমিকা রাখতে পারবো। ওকে, গুড। এবং আজকের দিন পর্যন্ত অলরেডি সেটা প্রমাণিত। জি। আমি যদি বলি, আমি এবং আমার টিম মিলিয়ে প্রায় 7,000 পরিবার যদি বলি তাহলে ভুল হবে না, 7,000-এর কাছাকাছি আমার গ্রাহক আছেন যারা স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিশ্চয়তা এবং পারিবারিক আর্থিক নিরাপত্তার চাদরে খুবই আছেন। চমৎকার বিষয়। তো তাদের মধ্য থেকে কিছু সংখ্যক আমার অনেক ফ্রেন্ড বা কাছের মানুষ, আমরা জানি যে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে মিনিমাম একটা শিক্ষাগত যোগ্যতার দরকার আছে। তো তারা পলিসি গ্রহণ করার পরে আমার ওই কাছের মানুষজন যারা ছিলেন, আমার পরিচিত বন্ধু বান্ধব যারা ছিলেন, তাদের সাথে যখন চমৎকার কেরিয়ার যে আছে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে, এবং আমাদের সরকারও যে অনেক বেশি এই বিষয়ে আমাদেরকে এপ্রিসিয়েট করছে, এই বিষয়টা উপস্থাপন করার পরে অনেকে আমার মতো আমাকে দেখে অনেকে কেরিয়ার গঠন করতে এগিয়ে আসলো। তাদের মধ্য থেকে আমি বলতে পারি আমার টোটাল টিমে 3,500 থেকে 4,000 লোক অলরেডি আমার সাথে আছেন। তাদের মধ্য থেকে অনেকে আছেন এই ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি থেকে, অর্থাৎ সোনালী লাইফ থেকে হ্যান্ডসাম ইনকাম করছেন, এবং তারা তাদের পরিবার পরিজন সহ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। তো আমার বিশ্বাস শুধু আমি ভালো থাকবো বা আমার ওই মানুষগুলোই ভালো থাকবে বিষয়টা তা না, আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে এই ইন্ডাস্ট্রি থেকে এবং এই সোনালী লাইফের মাধ্যমে আরো অসংখ্য মানুষের কর্মসংস্থান তৈরিতে আমরা অগ্রণী ভূমিকা রাখবো, এবং আমি সহ আমার পুরো টিম অনেক বেশি সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আলোচনা করলেন। এবার আমরা কিছু বাস্তবতা নিরীক্ষে কিছু আলোচনার মধ্যে যাই। আমরা বীমা শিল্পের কিছু স্ট্র্যাটেজিক্যাল বিষয় বা পরিসংখ্যানগত কিছু বিষয় আমার সামনে এসেছে। যে পরিমাণ মানুষজন এখানে কাজ করতে আসে, এজেন্ট হয়ে ক্যারিয়ার করার জন্য আসে, পুরা ইন্ডাস্ট্রির যদি পরিসংখ্যানটা বলি, এটা ভয়ানক। মানে প্রায় 8-10% মানুষ কোনো রকম এখানে কাজ করছে, আর বাকিরা কিন্তু এজেন্ট হওয়ার পরে হয়তো কিছুদিন ট্রাই করেছে, বা আপনি যেমন এজেন্ট হওয়ার পরে আপনারও তো এরকম বন্ধু বান্ধবের থেকে একটা প্রেশার এসেছে, আপনি সেটা ওভারকাম করতে পারছেন, বাকিরা কিন্তু অনেকেই পারে না বিষয়টা। এই জায়গাটা নিয়ে ধরেন পুরো ইন্ডাস্ট্রির চিত্রটা খুবই নেগেটিভ। আমরা যেটা দেখলাম যে মানুষজন
কর্মসংস্থানের জন্য হোক, বাড়তি ইনকামের জন্য হোক, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে। আসার পরে কিন্তু ম্যাক্সিমাম লোকজনই আর এখানে টিকছে না। না। তো আপনি যেহেতু সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে আছেন, আপনার সাথে প্রায় 4000-এর মতো লোকজন সম্পৃক্ত কাজের ক্ষেত্রে। এদের মধ্য থেকে পার্সেন্টেজ, যারা একদম প্রফেশনাল লোকের পার্সেন্টেজ কেমন, বা যে মানুষগুলা ভালো করছে কেন করছে, আর যারা ভালো করছে না বা এজেন্ট হওয়ার পরও এখন ইনঅ্যাক্টিভ হয়ে আছে, নেগেটিভ হয়ে আছে, বা ইনডিসিশনে ভুগতেছে, এই সার্বিক বিষয়টা আপনার কাছে কেমন মনে হয়? এটা নেগেটিভ দিকটা কি কারণে হয় না, কি করলে হয়তো তারা আবার একটু কামব্যাক করতে পারতো? এই বিষয়টা যদি একটু খোলাসা জি, করেন। অসংখ্য ধন্যবাদ। আমি এই বিষয়টা বলতে গিয়ে আমি গতকালকের একটা গল্প আপনার সাথে শেয়ার করব। সেটা হচ্ছে মতিঝিলে, আমি নাম বলবো না, একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে আমার খুব কাছের একজন বোন, ওনার নাম হচ্ছে সেলিনা আক্তার, আমার এলাকার। যেহেতু আমি বীমা কর্মী হিসেবে একটা ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে আমি আছি, এবং ওনারা জানে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো করছি। এবং উনি নিজেও আমার সাথে, ওনার 3টে বেবি আছে, 3টে বেবির 3টে শিক্ষা বিমা আছে আমার সাথে। এবং ওনার হাজব্যান্ডের নামে আমার এখানে একটা মানে ডিপিএস পলিসি আছে, আমাদের মান্থলি সেভিংস ইন্স্যুরেন্স প্ল্যান উইথ প্রফিট যে পলিসিটা। ওনার হাজব্যান্ড থাকেন আপনার বাহরাইনে থাকেন। তো উনি আমাকে, যেহেতু আমি এই ইন্ডাস্ট্রিতে আছি, উনি আমাকে কিছুদিন আগে, আজকে থেকে 8-9 মাস আগে, উনি আমার সাথে শেয়ার করলেন যে আপনি আমার পরিচিত, এই জন্যে বলার সাথে আমি করে ফেললাম। আমি কিন্তু প্রতিষ্ঠান দেখি নাই, আমি আপনি ব্যক্তি মানুষটাকে দেখছি। হ্যাঁ, ব্যক্তি মানুষ দেখি আমার সাথে উনি করছেন, কিন্তু আমার প্রতিষ্ঠান তো কমিটমেন্ট অনুযায়ী ওনাকে সার্ভিসটা দিবে, সেটা আমি প্রোভাইড করতে পারছি বিধায় উনি আমার সাথে আসছেন। আমার মানে ওনার বিশ্বাস হচ্ছে আমার প্রতি, আর আমার বিশ্বাস হচ্ছে আমার কোম্পানির সিস্টেম, কমিটমেন্ট, সার্ভিসের প্রতি। এই জন্য উনি আমার উপর যতটা আশা করছেন, আমার বিশ্বাস এর প্রতিফলন মেয়াদ শেষে বা কোনো ক্লেম হলে সেটা ঘটবে। তো ওনারা আমার মধ্যে একটা বোঝাপড়া হয়ে গেছে। আমার সাথে শেয়ার করলেন যে বিষয়টা, সেটা হচ্ছে উনি 12 বছর মেয়াদি, আমি যে মতিঝিলের যে প্রতিষ্ঠানের কথা বলতেছি, তো ওই একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে উনি 12 বছর মেয়াদি একটা পলিসি নিয়েছিলেন, যেটার মেয়াদ শেষ হয়েছে 2018 সালে। 2018 সালে মেয়াদ শেষ হয়েছে, আজকে 2024 সাল, 8 বছর হয়ে গেছে। ম্যাচুরিটির টাকাটা উনি এখন পর্যন্ত পান নাই। আমি একজন বীমা কর্মী হিসেবে এই জায়গায় আমি অনেক বেশি লজ্জিত। কারণ হচ্ছে ওই অফিসে আমি এখন পর্যন্ত 5 বার গেলাম, এবং প্রতিবারে আমার একজন ইউনিট ম্যানেজারকে আমি সাথে নিয়ে গেছি। এবং ওনারা সর্বশেষ আমাকে বলছিলেন যে কুরবানি ঈদের পরে আমি যেন আবার যাই, ওই টাইমে ওনারা কি করবেন, ওই গ্রাহকের চেকটা হস্তান্তর করবেন। দুঃখের বিষয় হলো সত্য, গতকালকেও আমি গেলাম, এবং ওইখানে যিনি কাস্টমার সার্ভিসে বসা ছিলেন, উনি অত্যন্ত বিনয়ের সাথে আমাদের প্রশ্নের উত্তর দিতে পারছেন না বিধায় অত্যন্ত বিনয়ের সাথে নমনীয়ভাবে আমাদেরকে আবারও অনুরোধ করলেন যে আগস্টের 20 তারিখের পরে যোগাযোগ করার জন্য, এবং বললেন যে এটা একটা মামলা চলমান, এটা শেষ হয়তো হয়ে যাবে, এবং আগস্টের 20 তারিখের পরে হয়তো মানে প্রায়োরিটি হিসেবে চেকগুলো হস্তান্তর করা হবে। তো যেহেতু আমি বীমা কর্মী, আমি ওনার সাথে বাজে কোনো কথা বলি নাই, কিন্তু আমি চিন্তা করলাম তখন যে আমার মতো, আমি ওই জায়গায় না থেকে যদি অন্য কোনো কাস্টমার হতো সরাসরি, তাহলে ওনার এই প্রতি উত্তরে, যেহেতু 5 বার যাওয়া হয়েছে, তাহলে কি বলতো। আমার কাছে মনে হয় আমাদের এই ইন্ডাস্ট্রিতে হাতে গোনা কয়েকটা প্রতিষ্ঠান অনেক বেশি ভালো করছেন। তার মধ্যে আমি গর্বের সাথে বলতে পারি আমাদের সোনালী লাইফ আছেন, আরও কয়েকটা প্রতিষ্ঠান আছেন। তো ওই প্রতিষ্ঠানগুলো যদি আমাদের সরকার রাষ্ট্রীয়ভাবে যদি ওই সকল বিষয়ে যদি আপনার পর্যবেক্ষণ ঠিকভাবে করতেন, এবং আমাদের গ্রাহক সেবাটা যদি নিশ্চিত হইতো ঠিকভাবে, এবং আমাদের ওই গ্রাহকদের যদি এই যে একটা লেন্দি প্রসেস, একজন মানুষ তার কষ্ট উপার্জিত টাকা 12 বছর রাখার পরে যদি আরো 8 বছর টাকা পেতে গিয়ে মানে অপেক্ষা করতে হয়, হয়রানি হতে হয়, এবং সে যদি প্রতিবার, আমি ঢাকায় ছিলাম বিদায় আমি ওই হেড অফিস পর্যন্ত যেতে পারছি, যদি ওই কাস্টমারটাকে যদি আপনার ঢাকায় আসতে হইতো। এবং আমি জানি যে এই বছরগুলোতে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরবর্তী সময়ে উনি বহুবার লোকাল ব্রাঞ্চে অসংখ্যবার উনি গেছেন, কিন্তু ওনারা ব্রাঞ্চ অফিসে কোনো সমাধান, লোকাল অফিসে কোনো সমাধান না দিতে পারার কারণে
উনি কিন্তু আমাকে হেড অফিস পর্যন্ত পাঠানোর চেষ্টা করছেন। তো এই জায়গায় আমাদের এই ইন্ডাস্ট্রিতে যখন আমাদের মতো অনেক শিক্ষিত বেকার আছে যারা ভালো কিছু করবে বা ইন্স্যুরেন্সকে যারা প্রফেশনালি নেওয়ার পরও কাজটা করতে পারে নাই, আমার কাছে মনে হয় এই বিষয়গুলো যখন, যেমন আমি যে আপনার সাথে যে বিষয়টা শেয়ার করলাম, এটা যদি কোনো কাস্টমার মানে নিজে জানে বা নিজে যখন বুঝতে পারে, তখন নিশ্চয়ই তার পাড়া প্রতিবেশী যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, যারা বিমা ইন্ডাস্ট্রির ইনভাইট পেয়েছে বা কাজটা আমার মতো এফএ হিসেবে, এজেন্ট হিসেবে কাজটা শুরু করেছে, তখন যখন এই মানে তার এই বিষয়গুলো যখন শেয়ার করবে, আমি নিশ্চিত ওই মানুষটার মন ভেঙে চুরমার হয়ে যাবে, সে আর ওই ইন্ডাস্ট্রিতে কেরিয়ার গঠন করার স্বপ্ন দেখবে না। তো আমার কাছে মনে হয়েছে আমাকেও এমন মানে বাধা 3 মাস প্রথম দিকে দেয়া হয়েছিল, বাট আমি চমৎকার একজন গাইডলাইন আমার পাশে ছিল, যিনি আমাকে গাইড করেছেন, বিশেষ করে আমাদের সম্মানিত এজিএম জনাব ওবায়দুর রহমান মন্ডল, আমাকে যিনি নিয়ে আসছেন এই সেক্টরে জনাব আব্দুল কুদ্দুস মজুমদার স্যার, ওনারা আমাকে চমৎকারভাবে গাইড করার কারণে, এবং আমাদের আরও সিনিয়র যারা ছিলেন, বিশেষ করে আমাদের ডিএমডি সৈয়দ মোহাম্মদ আজিম স্যার, ওনারা আমাকে চমৎকারভাবে দিক নির্দেশনা দেওয়ার কারণে আমি হয়তো এই ট্রেকে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো করছি। এবং আমার সাথে যারা আছেন, আমি বলবো আপনি যেটা বলছেন যে আনুপাতিক হারে কি পরিমাণ, অনেক কম, আরো অনেক বেশি আসার কথা ছিল। আমি যে পরিমাণ লোককে এই জায়গায় নিয়ে আসছি, সফলতার কথা যদি বলি, তাহলে আমার মতো করে আরো অনেকেই সফল হওয়ার কথা ছিল। শুধুমাত্র ওই যে মার্কেট আমাদের নেগেটিভ, আমি জাস্ট একটা প্রতিষ্ঠানের উদাহরণ দিলাম। তার আগে তো এই আমি সোনালী লাইফে আসার বা ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে আসার আগে আমি মানে এটার ভালো দিক বা মন্দ দিক দুইটার মধ্যে একটাও জানতাম না। প্রথমে আজকে থেকে 5 বছর আগে আমি জানি। তো এই সেক্টরে আসার পরে যে বিষয়টা আমার কাছে মনে হলো যে আমাদের ম্যাক্সিমাম গ্রাহক অনেক বেশি মানে ভয়ে থাকেন, বিমার নাম শুনলে যেটা সেবা নেওয়ার কথা, ওই সেবাটাও তারা স্বেচ্ছায় পরিত্যাগ করছেন শুধুমাত্র এই ইন্ডাস্ট্রির কিছু মানে অনেক গ্রাহক হয়রানি হওয়ার কারণে। তো হয়রানি যে হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে কিন্তু তাদের সিস্টেমের কারণে। আমি যখন আমাদের প্রত্যন্ত অঞ্চলে যখন আমি জয়েন্ট ফিল্ড ওয়ার্কে যাই আমার ইউনিট ম্যানেজারদের সাথে বা আমার ফিনান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে, মাঠ লেভেলে অনেক মা বোনরা আছেন, অনেক আমাদের চেয়ে অনেক সিনিয়র বাইরে আছেন, যারা অর্ধ শিক্ষিত অশিক্ষিত মানুষ, তারাও সেভিংস করেন। তো সেভিংসের আমি যখন কোনো প্রোগ্রামে যাই, তখন দেখা যায় ওনাদের অনেক পুরাতন কিছু কাগজপত্র আমার কাছে নিয়ে আসেন। যেমন গতদিন আমি গাজীপুরে একটা প্রোগ্রামে গেলাম, আজকে থেকে ঠিক 1 সপ্তাহ আগে। তো আমার প্রোগ্রাম শেষ পর্যায়ে একজন লোক আমার কাছে এসে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন। পানি ছেড়ে দেওয়ার কারণটা আমি যখন জিজ্ঞেস করলাম, তখন বললেন যে একটা প্রতিষ্ঠানে ওনার ইন্স্যুরেন্স ছিল, মানে উনি বছরে 17,000 টাকা জমা দিতেন, কিন্তু ওনার বাবা আজকে থেকে 1.5 বছর আগে মৃত্যুবরণ করছেন। তার মানে ওনার পলিসিটা রানিং ছিল, আমিও কাগজপত্র দেখলাম রানিং ছিল, বাট উনি এই বিষয়টা যে কাউকে জানাবেন, ওনার কাছে মনে হচ্ছে যে যার মাধ্যমে আমি বিমাটা করছিলাম তাকেই জানাতে হবে, এবং ওই লোকটা ওই কাজ বাদ দিয়ে বিদেশে চলে গেছে, ইন্স্যুরেন্সের কাজ ছেড়ে দিয়ে সে বিদেশে চলে গেছে। তার কাছে মনে হয়েছে যে ওই লোক যেহেতু বিদেশে চলে গেছে, তাহলে আমি কার কাছে আর জানাবো, হয়তো আর এখান থেকে আমি আর কোনো কিছু পাবো না। কিন্তু আমি ওনাকে মানে তখন বললাম, আফসোস করে তখন বললাম যে আপনি যদি ওই অফিসের ব্রাঞ্চ অফিসটায় যদি আপনি যেতে পারতেন, অথবা আপনার কাছে যদি ঊর্ধ্বতন কারোর নাম্বার থাকতো, ফোন নাম্বার থাকতো, অথবা আপনার যদি তাদের ওয়েবসাইট ভিজিট করার সুযোগ থাকতো বা কারোর কাছে জানাতে পারতেন, হয়তো এখান থেকে আপনি আপনার ডেথ ক্লেমের যে টাকাটা সেটা আপনি পেতেন। তো ওনার কাছে দেখলাম যে উনি যে বিমাটা যিনি করাইছেন, উনি ওনাকে এই ধরনের কোনো গাইডই করেন নাই, বা উনি যে আসলে ওনার বাবার মৃত্যুর পরে যে উনি কিছু পাবে এই বিষয়টা সে জানতোই না। এমন অসংখ্য, আমরা যখন জয়েন্ট ফিল্ড ওয়ার্কে যাই, এমন অসংখ্য গ্রাহক আছেন, তাদের বিভিন্ন প্রবলেম নিয়ে আমাদের কাছে আসেন। তো আমার কাছে মনে হচ্ছে যে আমরা যখন কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, আমরা যেভাবে এখন আমি গত 4 বছর 9 মাসের কাজের অভিজ্ঞতা থেকে বলবো, আমি যেভাবে একজন গ্রাহককে ইন্স্যুরেন্স নিয়ে তার সুবিধা অসুবিধা নিয়ে যেভাবে উপস্থাপন করি, হয়তো তার আগে বা অন্য কোনো প্রতিষ্ঠানে বা অন্য বা এই ইন্ডাস্ট্রির অন্য প্রতিষ্ঠানের এজেন্টরা এদিক দিয়ে অনেক বেশি পিছিয়ে আছেন। তারা শুধুমাত্র তাদের ব্যক্তিগত স্বার্থ, জাস্ট কমিশনের জন্য অনেককে পলিসি করিয়েছেন, এবং পরবর্তীতে তাদের সাথে যে যোগাযোগটা করার, এটা তারা রক্ষা করতে পারেন নাই, বিদায় অসংখ্য গ্রাহক প্রতারিত। আবার ওই যে আমাদের একটা সিস্টেম ছিল, কাজ করতে গিয়ে আমরা দেখতে পাই যে
মাঠ লেভেলের অনেক গ্রাহক আছেন যারা প্রিমিয়ামের টাকা জমা দিচ্ছেন, তার খুব কাছের মানুষ যে এজেন্ট হয়ে ওনাকে বিমাটা করিয়েছিলেন, কিন্তু ওই টাকা হয়তো ওনার ব্যক্তিগত প্রয়োজনে খরচ করে ফেলছেন, সময় মতো উনি টাকাটা জমা দিতে পারেন নাই। না দেওয়ার কারণে মেয়াদ আনতে উনি গেছেন যখন মানে আপনার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর রিটার্ন আনতে যখন গেলেন, তখন দেখলেন যে আরো 7 মাস বা 1 বছর বা 15 মাস বা 2 বছরের প্রিমিয়াম এখন পর্যন্ত জমাই দেওয়া হয় নাই। তার মানে আমাদের সিস্টেমটাই ভুল ছিল। এই জায়গায় আলহামদুলিল্লাহ সোনালী লাইফ ইন্স্যুরেন্স তো আমাদেরকে বলেই দিছে যে সোনালী লাইফের সম্মানিত গ্রাহকদের কিস্তি অথবা প্রিমিয়ামের টাকা কোনো এজেন্ট কর্তৃক নগদ গ্রহণ করা হয় না, প্রিমিয়াম নিজে জমা দিন, নিশ্চিন্তে থাকুন। তো আমার কাছে মনে হয় এই সেক্টরে এই যে আমরা জেনে থাকি যে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে টাকা প্রবেশ করার বিষয়টা অনেক সহজ, টাকা প্রবেশ করার বিষয়টা অনেক সহজ, কিন্তু রিটার্নটা পাওয়ার ক্ষেত্রটা অনেক বেশি কঠিন। ক্লেম হলে বা ম্যাচুরিটি হলে আমার টাকাটা পেতে অনেক কঠিন হয়। আমার মনে হয় এই ভুল ধারণাটা আমাদের এই কালচারটা পরিবর্তন করা সম্ভব অবশ্যই যদি আমরা ডিজিটাল পদ্ধতি অবলম্বন করি, সবাই যদি ইআরপিতে 100% তথ্য প্রযুক্তি নির্ভর হয়, তাহলে হয়তো এই সেক্টরটা আরো অনেক বেশি উন্নতি লাভ করবে এবং আমাদের মতো যারা অসংখ্য শিক্ষিত বেকার আছেন। আরেকটা বিষয় অনেকের কাছে মনে হয় যে বিমা পেশায় তারাই হয়তো যুক্ত হয় যারা অন্য সকল জায়গায় ব্যর্থ অথবা রিজেক্ট হয়ে যায়, তারাই হয়তো মানে শেষ ভরসা হিসেবে ইন্স্যুরেন্স কেনে। তো আমি সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছে অলরেডি, কারণ হচ্ছে আমার অনেক ফ্রেশ স্টুডেন্ট আছে যারা স্টুডেন্ট লাইফ শেষ করে প্রফেশনালি সোনালী লাইফে বা অর্থাৎ ইন্স্যুরেন্স কেরিয়ারে আসছে। সেটা আমি বলবো আমার সিনিয়র এবং আমার এই ক্ষেত্রে যথেষ্ট শ্রম এবং আমরা আমাদের অবস্থানের সক্ষমতা যাচাই করতে মানে প্রমাণ করতে পারছি বিধায় তারা স্টুডেন্ট লাইফ শেষ করে সরাসরি কি সোনালীকে একমাত্র কেরিয়ার হিসেবে নিয়েছে। আবার আমার টিমে এমনও লোক আছেন যারা প্রবাসে ছিলেন, প্রবাস থেকে শুধুমাত্র তার সেফটি সিকিউরিটির জন্য একটা পলিসি আমার সাথে করছেন। যখন আমাদের যাবতীয় সিস্টেমটা তার কাছে ভালো লাগলো, তখন আমাকে অনেকেই প্রশ্ন করছে যে বস বা বাই বা স্যার, খুব চমৎকার সিস্টেম আপনাদের, চাইলে কি আমি প্রবাস জীবনের পাশাপাশি আপনাদের এখানে কাজ করতে পারবো? তখন আমি জিজ্ঞেস করছি যে আপনার শিক্ষাগত যোগ্যতা কত বা কি? তখন যখন আমাকে উনি বলছেন যে ওনার শিক্ষাগত যোগ্যতা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে, তখন আমি ওনাকে ওনার প্রয়োজনীয় ডকুমেন্টস সাবমিট করার কথা বললাম। দেখা গেছে যে বিদেশে উনি যে টাকা ইনকাম করছেন সোনালী লাইফে অর্থাৎ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে এই সামান্য কিছু দিনের ব্যবধানে ওই বিদেশের সমপরিমাণ ইনকাম কিন্তু এখানে করতে পারতেছেন। এবং অনেকেই আছেন প্রবাস জীবন বাদ দিয়ে এখন দেশে পরিবারের সাথে থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো করছেন সোনালীতে এবং অনেক ইউনিট ম্যানেজার হয়ে গেছে। আমরা আপনার থেকে 2-3টা বিষয় একটু ডিটেলস আলোচনা শুনলাম। আমরা বাংলাদেশের এখন বীমা শিল্পের যে কালচারের বিষয়টা আপনি আলোচনা করছিলেন, গত মাসের একটা রিপোর্ট অনুযায়ী এটা বিজনেস টুডে সহ অনেক পত্রিকা এসেছে, টিভিতেও দেখিয়েছে যে বাংলাদেশের টোটাল জীবন বীমার মধ্যে 3টা ক্যাটাগরির কোম্পানি রয়েছে। জি, এর মধ্যে একটা হইলো 9টা কোম্পানি আছে যারা একদম ডিজাস্টার পর্যায়ে, এদের কোনো লাইফ ফান্ড নাই, কাস্টমারের টাকা দিতে পারছে না, ফুল ম্যাচুরিটি ক্লেম, খুবই বাজে অবস্থা। 6টা কোম্পানিকে আমরা পেয়েছি যে 6টা কোম্পানি 2025 সালে 100% ক্লেম পরিশোধ করেছে। আলহামদুলিল্লাহ, মানে তাদের থেকে কোনো মানুষ টাকা পাবে না। আর তাহলে বাকি 21টা কোম্পানি 36টার মধ্যে, এই 21টা কোম্পানি তাদের লাইফ ফান্ড আছে বা তারা ভালো খারাপ দুটো মিলেই করছে আর কি, ক্লেম দিচ্ছে, আবার কিছু ক্লেম আনফেডও আছে। রাইট, এই অবস্থায় তো আমরা যদি 9টা কোম্পানিকে বাদ দেই তাহলে বাকি 6টা আর 21টা 27টা কোম্পানি কিন্তু ভালো করছে। এর মধ্যে এ গ্রেড বা এ প্লাস যদি, তাহলে 6টা, এর মধ্যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স 1 নম্বরে। আলহামদুলিল্লাহ, 2025 সালে ওনারা 400 কোটি টাকা প্লাস ক্লেমের টাকা পরিশোধ করেছে, 405 কোটি টাকা, হ্যাঁ, ফুল ম্যাচুরিটি সহ। তো এখান থেকে একটা বিষয় উঠে আসে যে একজন ব্যক্তি যদি তার স্বাস্থ্য ঝুঁকি এবং পারিবারিক আর্থিক নিরাপত্তার জন্য সে চায় যে আমি একটা ভালো প্রতিষ্ঠানকে বেছে নিব, এখন কিন্তু বাংলাদেশে একটা না, অনেক অপশন আছে। রাইট, দেখে শুনে বুঝে সে রাইট ডিসিশন নেওয়ার মতো কি আছে, সুযোগ আছে।
কিন্তু আরেকটা জায়গায় আমাদের এখনো অনেক কনসার্ন রয়েছে, সেটা হচ্ছে যে সারা পৃথিবীব্যাপী বিমাটা বিক্রি হয় একজন বীমা প্রতিনিধির মাধ্যমে। রাইট। কারণ বীমার ক্ষেত্রে প্রিমিয়াম ক্যালকুলেশনটা বোঝানো, তার কোন প্রবলেমের জন্য সে কোন প্রোডাক্টটা নিবে, এই প্রোডাক্টটার লংজিভিটি কতদিন হবে, কত ইয়ার্স হবে, এবং উনি কি জব না বিজনেস করে, ওনার আর্থিক অবস্থার সাথে সামঞ্জস্যতা রেখে কি মান্থলি না কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, ইয়ারলি প্রিমিয়ামটা দিবে। এই বিষয়গুলা কিন্তু কনসালটেন্সি ছাড়া এটা নিজে একা একা ডিসিশন নেওয়া যায় না। না। তো সেক্ষেত্রে বীমা প্রতিনিধির প্রয়োজন হয়। এই যে বীমা এজেন্টদের কালচার, তাহলে একটা বললাম কোম্পানি কালচার, রাইট। আমাদের কাছে কোম্পানির প্রত্যাশা কি, যে খুব সিম্পল কন্ডিশন, আমি তাকে প্রিমিয়াম দিচ্ছি, প্রিমিয়ামের এগেইনস্টে যদি আমি ক্লেইমের মধ্যে পড়ি, তাহলে কন্ট্যাক্ট অনুযায়ী আমি ক্লেইমের প্রাপ্তিটা পাবো। আর যদি আলহামদুলিল্লাহ আমার সবকিছু ঠিকঠাক থাকে, বীমাটা ফুল ম্যাচিউরড হয়, আমি লভ্যাংশ সহ আমার সাম অ্যাসিউর্ডের টাকাটা আমি পাবো। তো এই কালচার তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন প্র্যাকটিস হচ্ছে। রাইট। এবং আরেকটা বিষয়, গত 3 দিন আগে দেখলাম যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে জীবন বীমার যে ক্লেইম, এটার প্রাপ্তির ক্ষেত্রে বাংলাদেশে শতকরা 67% মানুষ ক্লেইম পায়, 33% মানুষ ক্লেইম পাচ্ছে না 25 সালের যেটা রিপোর্ট যদি আমরা করি। আর ইন্ডিয়ার ক্ষেত্রে মাত্র 6% মানুষ ক্লেইম পেতে ভোগান্তি হচ্ছে বা ক্লেইম পায় না। আর 94% মানুষ কি পাচ্ছে? ক্লেইম পাচ্ছে। তো রেশিওটা কত বেশি? এই কারণে তাদের যেহেতু ক্লেইম প্রাপ্তির পরিমাণ বেশি, মানুষের আস্থার কোনো সংকট নেই। ইন্স্যুরেন্সে যেমন বাজে কোম্পানি আছে যারা অলরেডি ব্যাড রেপুটেশন তৈরি করে ফেলেছে, ব্যাংকেও তো এমনটা চোখে পড়ে আমাদের। হ্যাঁ, আছে। এবং আমরা যদি বিগত 20 বছরের কেস স্টাডি করি, ইন্স্যুরেন্স থেকে তো বিদেশে টাকা পাচার হয়েছে এরকম তেমন কোনো রেকর্ড নাই। ইন্স্যুরেন্স কোম্পানি তো টাকাটা ব্যাংকেই রাখে, কিন্তু ব্যাংক থেকে 2 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। এরপরে আসেন ঋণ খেলাপি, যে ব্যাংক থেকে ঋণ নিয়েছে দিচ্ছে না, এইরকম নানা অব্যবস্থাপনার কারণে 9-10টা ব্যাংক দেউলিয়ার পথে। কিন্তু ইন্স্যুরেন্সের এই 4-5 হাজার কোটি টাকার যে নেগেটিভ ইম্প্যাক্ট, এটাকে যেমন মানে হিমালয় পর্বতের সমান মনে হয়, অনেক বড় করে দেখা হয়। ওখানের বিষয়টাকে এত ছোট মনে হয়, দিন শেষে মনে হচ্ছে মানুষ ওই দিকেই, মানে ওটা এত বড় নেগেটিভ হইলো ওটাকে মানুষ ফেস করে, ওখানে ট্রাস্ট আছে, এখানে মনে হয় ট্রাস্টটা কম। এখানে কি মনে হয় আমাদের এই ইন্ডাস্ট্রিতে আসলে এটার জন্য আমাদের অযোগ্যতা বা গভর্নমেন্টের এটা এবং কোম্পানিগুলোর পর্যাপ্ত পরিমাণে প্রিপারেশন, জি জি, এটার ঘাটতি কেমন ফিল করছেন আপনি? হ্যাঁ, ধন্যবাদ। অবশ্যই আমাদের সরকারেরও এই বিষয়ে অনেক বেশি আরো মনোযোগী হলে হয়তো এই প্রবলেমগুলো আমাদের ফেস করতে হতো না। আমার কাছে যেটা মনে হচ্ছে যে অনেকগুলো প্রতিষ্ঠানের মধ্যে যে 5টা বা 6টা প্রতিষ্ঠান ভালো করছে, তাদের ভালো করার পিছনে, যেমন আমি প্রথমেই বলছি যে ইন্স্যুরেন্স যখন একজন মানুষ কেনে, বীমা যখন মানুষ ক্রয় করে, তখন কিন্তু প্রতিষ্ঠান দেখে ক্রয় করে না, করে কি আমি ব্যক্তি, হ্যাঁ আমি আমার ব্যক্তিত্ব দেখে বা ব্যক্তি হিসেবে আমি কেমন সেটা সে আগে যাচাই বাছাই করে। তো যেহেতু আমরা মার্কেটিং এ আছি, আমার কাছে মনে হচ্ছে যে অন্য যে আরো 31টা বা 30টা প্রতিষ্ঠান আছে, তাদের চেয়ে যে 6টা প্রতিষ্ঠান ভালো করছে, তাদের মার্কেটিং এর লোকগুলো অন্যদের চেয়ে একটু দক্ষ, এবং তারা মার্কেটিং এ অবশ্যই তারা মানে বিভিন্ন ট্রেনিং এর আয়োজন করে থাকে। একজন মানুষ যে সে বীমাটা ক্রয় করবে, তার কোনটা প্রয়োজন সেটা বুঝে যদি আমি তার কাছে উপস্থাপন করতে না পারি, তাহলে তো মানে তার প্রয়োজনটাও সে বুঝবে না, সে নিতেও পারবে না। আবার আমি যদি আমার শুধুমাত্র কমিশন, আমি নিজেই আমার এমন অসংখ্য মানে মাঠকর্মী দেখতে পাই এই সেক্টরে আসার পরে, যারা মানে কোন পলিসিটা সেলস করবে, কার কোনটা দরকার, মানে কোন বীমাটা কোন মানুষটার দরকার না বুঝেই কিন্তু তার ব্যক্তিগত যে বিষয়টা সে জানে সেটাই শুধু উপস্থাপন করে, কিন্তু ওই কাস্টমারের এটা দরকার নেই,
তার কাছে বিক্রি করছে। যখন কাস্টমার একটা নির্দিষ্ট সময় পর বীমা পরিচালনা করার পর 2-3 বছর পর যখন দেখে যে না আমার তো এটা আসলে আমার প্রয়োজন ছিল না, তখন সে আর প্রিমিয়াম জমা দিতে চাচ্ছে না। অনাগ্রহ দেখাচ্ছে। এদিক দিয়ে মানে আমাদের অনেক গ্রাহক অনেক বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। তার মানে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের অযোগ্য এজেন্ট যারা, মাঠ কর্মী যারা, তাদের কারণে কিন্তু অসংখ্য গ্রাহক অনেক বেশি প্রতারিত হচ্ছে। তো আমি বলবো সরকারের নজরদারিতে অবশ্যই বিষয়টা নিয়ে আসবে। পাশাপাশি প্রাতিষ্ঠানিকভাবে আমি বিশ্বাস করি প্রাতিষ্ঠানিকভাবে ওই প্রতিষ্ঠান বা ওই ম্যানেজমেন্ট যদি চিন্তা করে তার মাঠ কর্মীকে অন্তত মিনিমাম একটা মানে দক্ষতার জন্য বা এই সেক্টরে ভালো করার জন্য যদি কোনো ট্রেনিং এর আয়োজন করে এবং এটার প্রতি যদি বেশি ফোকাস করে, আমার বিশ্বাস দক্ষ মাঠকর্মীর মাধ্যমে যারা বীমা করবে, বীমা কর্মীর মাধ্যমে যে গ্রাহকগণ আসবে তারা বীমা বুঝে শুনে করবে এবং সেটা যে তার প্রয়োজন এবং একটা নির্দিষ্ট মেয়াদ আছে, ওই মেয়াদ পর্যন্ত তাকে পরিচালনা করতে হবে, এই বিষয়টা যারা বুঝে শুনে করে তারা কিন্তু ওইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে না। তারা নিজে সচেতন হয়ে বীমা ক্রয় করছে এবং মেয়াদ শেষে তারা খুব বেশি লেট না হলেও তারা টাকা পাচ্ছে। আবার অনেকেই দেখা যাচ্ছে যে না জেনেই শুধুমাত্র ব্যক্তি পরিচয় দিয়ে বীমাটা করাচ্ছে, যিনি করাচ্ছেন উনি তার শুধুমাত্র একটু কমিশনের জন্য, ওনার প্রাইমারি ইনকামের জন্য উনি কাজটুকু করছে। ওইটার চিন্তা থেকে যখন সে বীমাটা করছে জাস্ট 1 বছর বা 2 বছর ওই গ্রাহকটা বীমাটা পরিচালনা করছে, পরবর্তীতে তার প্রিমিয়াম দেওয়া বন্ধ করে দিছে। তো আমরা মাঠ লেভেলে কাজ করতে গিয়ে এই বিষয়টা অনেক বেশি আমাদের পরিলক্ষিত হয় এবং আমার কাছে মনে হয় যে প্রাতিষ্ঠানিকভাবে আমাদের যারা কর্মী আছে, যারা এজেন্ট হয়ে আমরা কাজ করছি, আমাদেরকে অনেক বেশি দক্ষ করে গড়ে তোলার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিকভাবে আমাদের এই বিষয়টা অনেক বেশি জোর দেওয়া দরকার, সিরিয়াস হওয়া দরকার। হ্যাঁ, তাহলে আমাদের যেভাবে আমাদের গ্রাহকরাও মানে লাভবান হবে, একই সাথে আমাদের এজেন্ট যারা আছে তারাও গর্বের সাথে কাজটা করতে পারবে এবং তারাও একটা সময় বলতে পারবে যে আমার এতজন কাস্টমার আছে যারা আমার ম্যাচুরিটির টাকা পাইছে। যেমন আমি যদি চিন্তা করি একজন বীমা কর্মী হিসেবে আমার সফলতা কোথায়? আমার সফলতা আমি এতগুলো বীমা সেল করছি, এটা আমার সফলতা না। আমার সফলতা হচ্ছে আমি বীমা সেল করলাম, তার মানে আমি তার কাছে কি কাস্টমারের কাছে আমি দায়বদ্ধ হয়ে গেলাম। আমি আমার গর্বটা হচ্ছে সেটা যে আমি কতজন আমার পার্ট ম্যাচুরিটির টাকা পেলো, কতজন সঠিক টাইমে ম্যাচুরিটি ফুল ম্যাচুরিটির টাকা পেলো। যেমন আমাদের প্রতিষ্ঠানের একটা মানে অনেক বেশি গৌরবের বিষয়, আমরা যেটা নিয়ে গৌরব করি যে আমার প্রতিষ্ঠানে যদি কোনো কাস্টমারের যদি কোনো ক্লেম আসে, আমরা সর্বোচ্চ 7 কার্যদিবসের মধ্যে আমাদের কি করি, সেটা নিষ্পত্তি করি। তো এটা আমার কাছে অনেক বেশি গর্বের। তো আমি হিসাব করে রাখি বা আমি ওইভাবে আমি বিভিন্ন জায়গায় গর্বের সাথে বলি পুরো ইন্ডাস্ট্রি এটা নিয়ে গর্ব করা। রাইট। তো আমার কাছে মনে হয় যে একজন বীমা কর্মী হিসেবে আমার সফলতা কতগুলো বীমা সেল করলাম, বিক্রি করলাম, এটা না। আমার গর্বের বিষয় হচ্ছে যে আমি কতগুলো ক্লেম সঠিক টাইমে দিতে পারলাম, কোম্পানির কমিটমেন্ট অনুযায়ী কতগুলো গ্রাহককে আমি ম্যাচুরিটির টাকা সঠিক টাইমে দিতে পারলাম। এটা হচ্ছে আমাদের গর্বের হওয়া উচিত। কিন্তু আমাদের কাছে দেখা যায় ইন্ডাস্ট্রিতে আমরা কে কত টাকা ইনকাম করতেছি, কে কত গাড়ি বাড়ির মালিক হচ্ছে, এটাকে বেশি ফোকাস করা হয়। এটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জুয়েল ভাই, আপনি খুব চমৎকার একটা বিষয়ে কথা বলেছেন যে আমাদের মধ্যে এই পজিটিভ কালচারটা, এই ভালো কালচারটা অনেক বেশি প্র্যাকটিস হওয়া দরকার। রাইট, অনেক বেশি প্র্যাকটিস হওয়া দরকার যে আমাদের আমরা যেই বিউটি, যেই সৌন্দর্যটার দিকে আকৃষ্ট করে মানুষকে সম্পৃক্ত করছি, এন্ড অফ দ্য ডে ওই উদ্দেশ্য অনুযায়ী ওই ব্যক্তিটার সাথে আমি ফাইলটা ক্লোজ করতে পারছি কিনা, রাইট, এবং ওটাই আমার ক্রেডিট, ওটার উপরে আমাদের সেলিব্রেট হওয়া দরকার। কিন্তু আমরা উল্টা জায়গায় সেলিব্রেট করছি। আমরা প্রিমিয়াম আনার ক্ষেত্রে এই জায়গাতে লোকজনকে ইয়ে করছি, এক্ষেত্রে অনেকে ওভার মোটিভেট হয়ে অনেক ভুল তথ্য দিয়েও প্রতিযোগিতা ধরার জন্য সে করছে। এটা আমার মনে হচ্ছে কিছুটা আমরা বাংলাদেশে MLM এর যে কালচারটা দেখেছি, আমরা যেন কোনো বীমা কর্মী কখনো যদি ওই কালচারটাকে আমরা প্র্যাকটিস করি, এটা এই ইন্ডাস্ট্রির সাথে কোনোভাবেই মনে হচ্ছে যায় না। এবং আলটিমেটলি ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হবে, সরকার রেভিনিউ হারাবে এবং একটা পরিবার তার যেই কাঙ্ক্ষিত জিনিসটা সেটা হারাবে। তো এটা খুবই ভালো বলেছেন আপনি যে আমাদের ওই জায়গাটাতেই ফোকাস থাকা দরকার। এবং দেখবেন শুধু আমরা যে বিজনেস করতেছি, এই বিজনেসের বাহিরে পৃথিবীতে আরো 1000 টাইপের বিজনেস আছে, লক্ষ টাইপের বিজনেস আছে। ওখানে একজন বিজনেসম্যানের ইন্টেনশন কি থাকে, ঠিক না? তো এটাই তো থাকে। তো আমাদের এটা যেহেতু একটা দীর্ঘমেয়াদী প্রোডাক্ট, আমাদের ছোট্ট একজন কাস্টমারকে আমাদের 10 বছর থেকে সার্ভিস দিতে হবে। রাইট।
কারণ লাইফ ইন্স্যুরেন্স তো 10 বছরের নিচে হয় না, না, বরঞ্চ কারো বয়স কম হইলে সে চাইলে 15 বছর 20 বছর মেয়াদিও কি নিতে পারে, নিতে পারে, তার পলিসিটা নিতে পারে, এবং এটা তার জন্য আরো ভালো, ভালো। কারণ সে দীর্ঘ সময় ধরে প্রোটেকশনে থাকবে, রাইট, তার স্বাস্থ্য প্রোটেকশনে থাকবে, পরিবারটা একটা ফিনান্সিয়াল প্রোটেকশনে থাকবে। জি, তো যার যতটুকু কাভারেজ নেওয়া যায়, তা এটা চমৎকার একটা বিষয়। দর্শক, আমাদের মধ্যে জুয়েল ভাই যেটা বলেছে, এই ভালো প্র্যাকটিসগুলা খুব বেশি দরকার। যে আমাদের যারা বীমা কোম্পানি আছে, যারা আমাদের টিম পরিচালনা করে, তারা এই বিষয়টাতে যেন আমরা আমাদের টিমকে খুব বেশি মোটিভেট করি যে আমরা কতজন মানুষকে ক্লেম দিতে পেরেছি, রাইট। কতজন মানুষকে ফুল ম্যাচিউর পর্যন্ত তার সাথে এখান থেকেই না আমাদের গুডউইল তৈরি হবে, পজিটিভ কালচার তৈরি হবে যে না, বীমা প্রতিষ্ঠানও ভালো, বীমার এজেন্টরাও ভালো, এজেন্টেবল। এরা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকে। জি, আরেকটা বিষয় খুব গর্বের সাথে বলে থাকি, সেটা হচ্ছে যে আমার এই 4 বছর 9 মাসে আমি এবং আমার টিম মিলিয়ে প্রায় 7,000 বা 7,000 প্লাস হবে গ্রাহকদের কাছে বীমা বিক্রি করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের দিন পর্যন্ত আমার কোনো গ্রাহকের আমাদের প্রতি, আমাদের প্রতিষ্ঠানের প্রতি কোনো অভিযোগ নাই। আলহামদুলিল্লাহ, এটা অনেক বেশি মানে গর্বের বিষয় আমার জন্য। তার মানে আমার কাস্টমার, প্রথম দিন আমি যে কমিটমেন্ট করে কাস্টমারের কাছে আমি বীমাটি বিক্রি করেছিলাম, এখন পর্যন্ত আমার কোম্পানির কাছ থেকে তারা ওই কমিটমেন্ট অনুযায়ী সর্বোচ্চ সার্ভিসটুকু পেয়েছে বিধায় আমার প্রতি তাদের কোনো অভিযোগ নাই, এবং প্রতিষ্ঠান হিসেবে আমার প্রতিষ্ঠানের প্রতি তার কোনো অভিযোগ নাই। তো আমার কাছে মনে হচ্ছে যে অন্যান্য প্রতিষ্ঠান যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, ওই জায়গাটায় তাদের আরও বেশি কাজ করা উচিত এবং কাজ করার সুযোগ আছে। বিশেষ করে আমাদের মাঠকর্মী যারা, তাদেরকে দক্ষ করে গড়ে তোলা, যেহেতু এটা কেরিয়ার এবং এখানে অনেক ভালো নিজেও থাকা যায়, অনেককে ভালো রাখাও যায়। সুতরাং আমি যদি অন্য যে কোনো প্ল্যাটফর্মে নিজের ভালো থাকার জন্য এত বেশি প্র্যাকটিস করতে পারি, এত বেশি অনুশীলন করতে পারি, এবং আমার মানে শেখার ক্ষেত্রে যদি এত বেশি আমি মনোযোগী হই এবং অনেক টাকা পয়সা খরচ করতে পারি, নিজেকে তৈরি করতে পারি, তাহলে এই জায়গায় আমি স্বাস্থ্যযোগীর আর্থিক নিশ্চয়তা দিচ্ছি, পারিবারিক আর্থিক নিরাপত্তা দিচ্ছি। এই বিষয়টা তো আমার কাছে মনে হয়, আমি একজন কনসালটেটর হিসেবে আমি যদি কাউকে মানে কনসালটেশন দিতে হয়, তাহলে ওই জায়গায় আমাকে অবশ্যই মানে দক্ষ হতে হবে। শুধুমাত্র এই দক্ষ ইন্স্যুরেন্স কর্মী বা মাঠ কর্মীর অভাবে আমার কাছে মনে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম গ্রাহক সঠিক ইনফরমেশন না পেয়ে অনেক বেশি প্রতারিত হচ্ছেন। আচ্ছা, ধন্যবাদ। আমরা দর্শক আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এই মুহূর্তে আমাদের আজকের অতিথি থেকে আমাদের শেষ যেটা জানার বিষয়, যে জুয়েল ভাই যেটা বলেছেন যে সারা বাংলাদেশে ওনার 4,000-এর মতো লোক ওনার সাথে সম্পৃক্ত হয়েছে, অনেক পরিবারকে উনি ওনার টিম সহ সেবা দিয়েছেন। তো আগামী দিনে জুয়েল ভাইয়ের প্ল্যান কি, এবং এই ইন্ডাস্ট্রি কামব্যাক করার আমরা এমন সরকারের বর্তমানে যে ইনিশিয়েটিভগুলা, এই নতুন সরকারের সংসদে বীমা নীতিমালা পাশ হওয়া, আইডিআরএতে নতুন চেয়ারম্যানকে নিয়োগ দেওয়া, এরপরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক একটা বড় অর্থ গভর্নমেন্টকে কমিটমেন্ট করেছে দিবে বাংলাদেশের বীমা শিল্পের অ্যাওয়ারনেস তৈরি করার জন্য, অন্তত যেন আগামী 4 বছরে 3-4 কোটি মানুষ পেনশনের আন্ডারে আসে। এরপরে আগেও ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশের বীমা ডেভেলপমেন্টে প্রজেক্ট একসাথে করেছে। তো আপনি আপনার টিম, সরকারের অবস্থান, আপনার প্রতিষ্ঠান আগামী দিনের সম্ভাবনাটা কেমন দেখছেন, বা আপনি কি ভূমিকা রাখতে চাচ্ছেন যদি একটু বলেন। ধন্যবাদ। আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা সেবাধর্মীয় কাজ, এবং আমি প্রফেশনালি এই কাজটা করতে পেরে আসলে নিজে অনেক গর্ববোধ করছি। যেহেতু এটা সেবাধর্মী কাজ, সেবাটা যদি সঠিক সময়ে সঠিক মানুষের কাছে না পৌঁছায়, তাহলে সেটার রিয়েক্টও অন্যরকম হতে পারে। তো এদিক দিয়ে আমি বলবো যে আমাদের প্রতিষ্ঠানগুলো যারা আছে, সোনালী লাইফ ছাড়াও যারা ভালো করছে, আবার যারা ভালো করার অনেক বেশি প্রচেষ্টায় আছে, সবার এই জায়গায় কাজ করা উচিত। যে আমাদের সরকার, যেমন নতুন সরকার আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে গত 2টা সংসদ অধিবেশনে কিন্তু ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা হয়েছে, এবং আমরা গত 2 দিন আগে দেখতে পেলাম যে বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নতুন একজন চেয়ারম্যান মহোদয় আসছেন। তো
আমার কাছে মনে হয় নতুন সরকার এবং আমাদের ইডরা অবশ্যই এদিক দিয়ে অনেক বেশি মানে সচেতন, আর আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিবেন এই সেক্টরে। কারণ হচ্ছে আমাদের গ্রাহক সেবা প্রাতিষ্ঠানিকভাবে যেভাবে পাওয়ার কথা আমাদের, ওইভাবে কেন পাচ্ছে না? কোন কোন কারণে আমাদের গ্রাহকরা প্রতারিত হচ্ছেন? কেন ইন্স্যুরেন্স মানে কর্মীকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মানে কটূক্তি শুনতে হয়? ওই কারণগুলো যদি বের করে যথাযথ সমাধান দেওয়া যায়, কর্মী হিসেবে আমরা যেভাবে গর্বের সাথে কাজ করতে চাচ্ছি যে এটা সেবাধর্মী প্রতিষ্ঠান বা সেবামূলক কাজ, এটা যে আসলে সেবা, গ্রাহকরা তো ওই সেবাটা ওইভাবে এখন পর্যন্ত নিতে পারছে না। তাদের কাছে মনে হচ্ছে যে কারো পকেট বাড়ি করার জন্য হয়তো আমার প্রিমিয়ামের টাকা জমা দিচ্ছি, সেটা যে তার স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিশ্চয়তা এবং পারিবারিক আর্থিক নিরাপত্তার ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রাখছে ইন্স্যুরেন্স বা বিমাটা, সেটা গ্রাহক ওইভাবে বুঝতে পারছে না। তো আমার কাছে মনে হয় এখানে আমাদের সরকার, আমাদের বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, তাদের অনেক কাজ করার সুযোগ আছে। যারা ভালো করছে তারা কেন ভালো করতেছে, আর যারা ভালো করে নাই, যাদের অনেক অভিযোগ আছে, কেন অভিযোগ আছে, এই সমস্যাগুলো যদি বের করা যায় এবং যথাযথ সমাধান দেওয়া যায়, সেই ক্ষেত্রে আমাদের পুরো ইন্ডাস্ট্রি অনেক বেশি উপকৃত হবে। এবং আমার বিশ্বাস আমাদের বর্তমান সরকার এবং আমাদের বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আমাদের যিনি চেয়ারম্যান এখন আসছেন, ওনারা এই বিষয়ে অনেক বেশি মানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন, যার ফলশ্রুতিতে আমাদের পুরো ইন্ডাস্ট্রি অনেক বেশি ভালো থাকবে এবং রাষ্ট্রীয় এজেন্ডা বাস্তবায়নে আমরা অনেক গর্বের সাথে কাজ করতে পারবো। জি, ধন্যবাদ দর্শক। আজকের আমাদের এই আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ আমরা আপনাদের মাধ্যমে আমাদের দেশের সরকার, আইডিআরএ, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়ের সাথে যারা সম্পৃক্ত, যারা এই দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরো বেশি গতিশীল করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, আমরা আমাদের খুবই ক্ষুদ্র এই আয়োজন থেকে আপনাদের প্রতি বিনীতভাবে রিকোয়েস্ট থাকলো যে এটা অর্থনীতি একটা দেশের সকল কর্মকাণ্ডের চালিকা শক্তির ব্লাড, যে এখন একটা দেশের রাষ্ট্রযন্ত্রের যত ফাংশন কাজ করে সব ফাংশনেই যেটা লাগে সেটা অর্থ। আর একটা দেশের অর্থনৈতিক মেরুদণ্ড হচ্ছে বিমা শিল্প। আর বাংলাদেশে বিমা শিল্পে জিডিপিতে খুবই বাজে অবস্থা, এটা আমরা জানি। এবং এখনো 0.4%, যে 1% আমরা জিডিপিতে পৌঁছাইতে পারিনি। বাংলাদেশের টোটাল পপুলেশনের জনসংখ্যার এখনো 3 থেকে 4% মানুষ মাত্র সম্পৃক্ত, বাকি মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত। এটা কারণ কি? এক কথায় যদি বলি সেটা হচ্ছে অনাস্থা, অনাগ্রহ না, মানুষের প্রচন্ড আগ্রহ। মানুষ সঞ্চয় করতে চাচ্ছে, মানুষ প্রোটেকশন চাচ্ছে, জান প্রাণ দিয়ে চাচ্ছে, কিন্তু মানুষ আস্থাশীল প্রতিষ্ঠান পাচ্ছে না। আমাদেরকে আস্থাটা ফিরে আনতে হবে, একটা পজিটিভ কালচার ডেভেলপ করতে হবে। আমি সরকারকে বিনয়ের সাথে আমরা আমাদের প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা আবেদন জানাবো, যেই প্রতিষ্ঠানগুলো থেকে মানুষ টাকা পাবে আপনারা দ্রুত ব্যবস্থা নিয়ে আস্থা ফেরানোর জন্য দৃশ্যমান ব্যবস্থা নিন, এবং ওই ব্যবস্থাটা যেন নেগেটিভটা যেমন মার্কেটিং হয়েছে, ওই ব্যবস্থাটা যেন পর্যাপ্ত পরিমাণে মার্কেটিং হয়, মানুষজন টাকা পাচ্ছে, মানুষজন পাবে, এই আশ্বস্ততা যেন পায়। আর যেই প্রতিষ্ঠানগুলো ভালো করছে, ক্লেম দিচ্ছে, ম্যাচুরিটি দিচ্ছে, এই কর্মকাণ্ডগুলোকেও যেন ভালোভাবে তুলে ধরা হয়। আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আমাদের কমিউনিটির মধ্যে, আমাদের বিভিন্ন সেক্টরে যেখান থেকে আমরা অ্যাওয়ার হইতে পারি পর্যাপ্ত, এগুলো আশা করি সরকার পর্যাপ্ত ব্যবস্থা নেবে। আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করে যাচ্ছি। আশা করি আগামীর বাংলাদেশের অর্থনৈতিক চালিকার ক্ষেত্রে বিমা শিল্প একটা ভালো ভূমিকা রাখবে। আর ওই ভূমিকার ছোট্ট একটা অংশীদার হিসেবে এনশিওর স্কিল একাডেমি আপনাদের পাশে আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।